হ্যালো বাচ্চা পার্টি, আজকে আমি তোমাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের এই ভিডিওতে মূলত আমরা আলোচনা করব ক্লাস 5 এর যে প্রথম চ্যাপ্টারটা আছে, অর্থাৎ তোমার গান্ধী দ্য মহাত্মা, এই চ্যাপ্টারের আমরা একদম লাস্ট পার্টটা নিয়ে আলোচনা করব। এর আগের দুটো পার্টে আমি একদম গল্পটা ডিটেলস আলোচনা করেছি এবং অ্যাক্টিভিটি 4 পর্যন্ত আলোচনা করে দিয়েছি। যারা এই ভিডিওটা দেখোনি, আগে এই ভিডিওটা দেখে নাও, তারপরে এসে এই ভিডিও দেখতে শুরু করো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি গ্যারেন্টি দিয়ে বলবো, এই ভিডিওটা দেখার পর তোমাদের এই চ্যাপ্টার থেকে পড়া, রিডিং, মানে এবং অ্যাক্টিভিটি সম্বন্ধে কোনো অসুবিধা থাকবে না, এটা আমার গ্যারেন্টি। ভিডিওটা লাস্ট অবধি তবে দেখতে হবে কিন্তু। তাহলে সবাই বই বের করে নিয়েছে, চলো শুরু করছি। দেখো, বলছে থটস অফ লাভ। থটস মানে কি? থটস মানে চিন্তা ভাবনা। থটস অফ লাভ, ভালোবাসার চিন্তা ভাবনা। পিস মানে শান্তি। অ্যান্ড ইকুয়ালিটি, ইকুয়ালিটি মানে হচ্ছে তোমার সমানতা, মানে সবাইকে সমান। ইকুয়ালিটি ফিল্ড গান্ধীজিস ওয়ার্ক, পরিপূর্ণ করেছিল গান্ধীজিস ওয়ার্ক, গান্ধীজির কাজগুলোকে। এটা কিন্তু খুব প্রশ্নে আসে যে গান্ধীজির ওয়ার্কটাকে কোন জিনিসগুলো পরিপূর্ণ করেছিল। তোমাদের লিখতে হবে থটস অফ লাভ, পিস অ্যান্ড ইকুয়ালিটি। ওকে, তারপরে স্বামী বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দ অ্যান্ড রবীন্দ্রনাথ ট্যাগর, ঠিক আছে, এটা উচ্চারণ কিন্তু টেগর। একটা কথা মনে রাখো, আমরা বাঙালিরা কিন্তু ঠাকুর বলি, কিন্তু আমাদের দেশে যারা ইংরেজ এসেছিল, ইংরেজরা এই ঠাকুরকে টেগর বানিয়ে দিয়েছে, তাই ওই কারণে ইংরেজিতে টেগরই বলা হয়। কি বলছে? স্বামী বিবেকানন্দ অ্যান্ড রবীন্দ্রনাথ টেগর অলসো হ্যাড সিমিলার, সিমিলার মানে হচ্ছে একই, আইডিয়াস মানে একই চিন্তা ভাবনা। বলছে এই গান্ধীজি যে চিন্তা ভাবনা, এই গান্ধীজির চিন্তা ভাবনার মতন একই ছিল স্বামী বিবেকানন্দের চিন্তা ভাবনা এবং রবীন্দ্রনাথের চিন্তা ভাবনা। স্বামী বিবেকানন্দ ওয়ান্টেড, স্বামী বিবেকানন্দ চেয়েছিলেন ইউনিটি, ইউনিটি মানে হচ্ছে একতা, অ্যামং অল রিলিজিয়ান্স, রিলিজিয়ান্স মানে হচ্ছে ধর্ম। বলছে স্বামী বিবেকানন্দ কি চেয়েছিলেন? যে প্রত্যেকটা ধর্মের মানুষের সঙ্গে ইউনিটি অর্থাৎ একতা, প্রত্যেকটা ধর্মের মানুষের মধ্যে একতা থাকবে, সবাই সবার বিপদে আপদে ঝাঁপিয়ে পড়বে, এইরকম। আচ্ছা, এখানটা একটু গ্রামাটিক্যাল কনসেপ্ট আলোচনা করে নি এই সূত্রে। দেখো লেখা আছে অ্যামং, তাই তো বাবা? অ্যামং, এটা কি? অ্যামং হচ্ছে প্রিপোজিশন, এর ঠিক অপোজিট হচ্ছে বিটুইন। বিটুইন কোথায় ব্যবহার হয়? দুটোই কিন্তু প্রিপোজিশন। কোথায় ব্যবহার হয়? অ্যামং ব্যবহার হয় দুইয়ের বেশি, দুইয়ের বেশি হলে আমাদের অ্যামং ব্যবহার করা হয়। আর দেখো বিটুইন কি আছে? দেখো টুইন, টুইন মানে যে আমরা জানি দুইজন, তাই তো? টুইন মানে দুইজন, তাহলে বিটুইন কাদের ক্ষেত্রে ব্যবহার করা হয়? দুইজন থাকলে, দুইজন থাকলে। তাহলে আমি যদি উদাহরণস্বরূপ বলি, তাহলে আমরা বলতে পারি যে ডোনেট দিস পেন বিটুইন দোজ ফ্রেন্ডস, অর্থাৎ ওই দুটো বন্ধুর মধ্যে এই পেনটাকে দান করে দাও, তাই তো? এরকম বলতে পারি। বা আর যদি বলি অ্যামাং, তাহলে কি হবে? আমি বলতে পারি যে ডিস্ট্রিবিউট দিস চকলেটস অ্যামং দ্য ক্লাস, মানে কি ক্লাসের মধ্যে কি একজন বা দুজন? না, অনেকজন তো, তাহলে অনেকজনের মধ্যে বলছে, ওই কারণে অ্যামং হয়েছে দুইয়ের বেশি, তাই তো? আর দুজন বললে বিটুইন। ওকে, চলো, এখানে যেহেতু অনেকগুলো রিলিজিয়ান্স, প্রত্যেকটা সবকটা ধর্মের বিষয়ে বলছে, ওই কারণে অ্যামং হয়েছে। তারপরে হি স্পোক, তিনি বলেছিলেন অ্যাবাউট, কোন সম্পর্কে? অ্যাবাউট ইট মানে এই যে ধর্ম, অর্থাৎ এই যে ধর্মের যে একতা, এই বিষয়ে স্বামী বিবেকানন্দ বলেছিলেন কত সালে? ইন 1893। ঠিক আছে, তাহলে সবসময় দেখো যে সাল লেখার কি লিখতে হয়? সাল লেখার আগে সবসময় ইন লিখতে হয়। ঠিক আছে বাবা? কোথায় বলেছিল? অ্যাট শিকাগো। কোথায় বলেছিল বাবা? শিকাগোতে। আবার বলে দিচ্ছি, স্বামী বিবেকানন্দ 1893 সালে এই যে ধর্মের যে একতা, এই বিষয়ে বক্তৃতা দিয়েছিল। কত সালে? 1893 সালে। কোথায়? শিকাগোতে। আচ্ছা,
রবীন্দ্রনাথ টেগর স্টার্টেড দ্য রাক্ষা বন্ধন ইন 1905। বলছে রবীন্দ্রনাথ টেগর কি স্টার্টেড শুরু করেছিলেন দ্য রাক্ষা বন্ধন, যে আমরা রাখি বন্ধন উৎসব পড়ি না, রাখি পড়ি তাই তো, দিদিরা পড়ায়, বোনেরা পড়ায়। এই রাখি বন্ধন উৎসব কে সৃষ্টি করেছিল, কে শুরু করেছিল? রবীন্দ্রনাথ টেগর। কত সালে? 1905 সালে। ঠিক আছে। এটা কি ধরনের ফেস্টিভ্যাল ছিল? ইট ওয়াজ এ ফেস্টিভ্যাল অফ ব্রাদারহুড। এটা কি ধরনের উৎসব ছিল? এটা উৎসব ছিল ব্রাদারহুড, হ্যাঁ ব্রাদারহুড মানে কি ভ্রাতৃত্ববোধ, অ্যান্ড কমিউনাল হারমোনি। কমিউনাল মানে হচ্ছে জাতিগত, হারমোনি মানে হচ্ছে ঐক্য। ঠিক আছে। বলছে রবীন্দ্রনাথ ঠাকুর 1905 সালে যে রাখি বন্ধন উৎসব বা রাক্ষাবন্ধন উৎসবটা শুরু করেছিল, সেটা কি ধরনের উৎসব ছিল? ইট ওয়াজ এ ফেস্টিভ্যাল অফ ব্রাদারহুড মানে ভ্রাতৃত্ববোধ, অ্যান্ড কমিউনাল হারমোনি এবং জাতিগত ঐক্য। ঠিক আছে। তারপরে দিস থ্রি গ্রেট ম্যান, বলছে দিস মানে এই, থ্রি গ্রেট ম্যান বলছে এই যে তিনজন গ্রেট ম্যান মহান মানুষ, হ্যাভ বিকেম হয়ে গেছে ইমমর্টাল। ইমমর্টাল মানে কি? মানে যার কোনো মানে মরা, যে মরবে না। ঠিক আছে। অমর, পাতি বাংলায় বলা হয় অমর। ঠিক আছে। আমরা কি ইমর্টাল? না, আমরা মর্টাল মানে আমরা মরণশীল, আর যে অমরণশীল তাকে বলা হয় ইমমর্টাল। ঠিক আছে। এই যে তিনটে গ্রেট ম্যান, এই তিনজন যে মহামানুষ হয়ে গেছে অমর ফর দেয়ার, কিসের জন্য? তাদের থটস মানে তাদের চিন্তা ভাবনা, অ্যান্ড ওয়ার্কস এবং কাজের জন্য। আবার বলছি, এই যে তিনজন নাম পেলাম, গান্ধীজি পেলাম, রবীন্দ্রনাথ পেলাম, স্বামী বিবেকানন্দ পেলাম তো, এই তিনজন মানুষ তাদের থটস চিন্তা ভাবনা, অ্যান্ড ওয়ার্কস কাজের জন্য আমাদের মধ্যে ইমমর্টাল বা অমর হয়ে গেছে। ঠিক আছে। আশা করি এতটা বুঝতে পেরেছো। আজকের এই ভিডিওতে আমরা মোটামুটি অ্যাক্টিভিটি 5, 6 এবং 7 অব্দি কমপ্লিট করবো। একটু ওয়ার্ডট্রপ আলোচনা করে দেবো। প্রথমটা হচ্ছে কমিউনাল হারমোনি। কমিউনাল হারমোনি আমি তোকে বলে দিচ্ছি জাতিগত ঐক্য। কি দিয়েছে দেখো, বলছে গুড রিলেশনশিপ ভালো সম্পর্ক অ্যামাং পিপল অফ ডিফারেন্ট বিলিভস, অর্থাৎ বিভিন্ন যে ধর্ম সেই ধর্মের মানুষের সঙ্গে ভালো সম্পর্ক। ঠিক আছে। আর ইমমর্টাল মানে কি? ইমমর্টাল মানে অমর, অমর তাই তো, ইমমর্টাল মানে অমর। এখানে দিচ্ছে আনফরগেটেবল মানে যাকে ভুলে যাওয়া যায় না। ঠিক আছে। ওকে, চলো আমরা অ্যাক্টিভিটি 5টা কমপ্লিট করে নিই। আচ্ছা, আমরা একদম সুন্দর করে শিখব। আমি অ্যাক্টিভিটি 5 এর প্রশ্নগুলো লিখে দিয়েছি। প্রথম প্রশ্ন কি? মেনশন দ্য আইডিয়াস দ্যাট ফিল্ড গান্ধীজিস ওয়ার্ক। আচ্ছা, তোমাদের মূলত ফার্স্ট টার্ম যেটা 20 নম্বরের পরীক্ষা, সেখানে মূলত তোমাদের প্যাসেজ দিয়ে দেবে, যে বইয়ের যে গল্পটা সেটা তুলে দেবে অংশটা, সেটা পড়ে তোমাদের উত্তর লিখতে হবে। তাহলে আমরা সেভাবেই প্র্যাকটিস করি। কি বলছে? মেনশন দ্য আইডিয়া, সেই চিন্তা ভাবনাগুলোকে বলো বা লেখো, দ্যাট যেটা ফিল্ড পরিপূর্ণ করেছিল গান্ধীজির ওয়ার্ক, গান্ধীজির কাজগুলোকে। তাহলে আমি কি বলেছি? কোন জিনিসগুলো গান্ধীজির কাজকে পরিপূর্ণ করেছিল? একদম ঠিক, আমরা একদম পড়ার আসমতেই বলে দিয়েছিলাম, এই যে লাভ, পিস অ্যান্ড ইকুয়ালিটি, তাই তো, থটস অফ লাভ, পিস অ্যান্ড ইকুয়ালিটি। তাহলে কি বলেছে দেখো প্রশ্নটার মধ্যে, খুব সোজা। আমাদের প্রশ্ন কতটা? এতটা, মেনশন দা আইডিয়াস, তাই তো, আইডিয়াগুলোকে মেনশন লিখতে বলেছে। তাহলে আইডিয়াগুলোকে আমরা লিখে দিই, তাহলে উত্তর হয়ে গেল। তাহলে আমরা এখানটা কি লিখবো? থটস অফ লাভ। আমি কিন্তু ভিডিওতে দিয়ে দেবো। পিস অ্যান্ড ইকুয়ালিটি, EQUALITY, ইকুয়ালিটি। তারপরে থটস অফ লাভ, পিস অ্যান্ড ইকুয়ালিটি, তারপর যা আছে না। আচ্ছা, এই দ্যাটটা আমাদের লিখতে হবে না, যেটা আমরা লিখবো না, আমরা তো উত্তর লিখে দেবো না, যেটা লিখতে হবে না, এইখান থেকে ফিল্ড পরিপূর্ণ করেছিল, এই যা আছে এখান থেকে এতটা দেখে দেখে বসিয়ে দেবো। ফিল্ড গান্ধীজি's work. ওকে। তারপরে where did স্বামী বিবেকানন্দ speak about unity in all religions? where মানে কোথায়, did স্বামী বিবেকানন্দ speak বলেছিল about unity,
ইন অল রিলিজিয়ান্স, প্রত্যেকটা যে ধর্ম সেই ধর্মের মধ্যে ঐক্যের কথা স্বামী বিবেকানন্দ কোথায় বলেছিল? বলো কোথায় বলেছিল? আমরা গল্পের মধ্যে পড়েছি না? এই যে স্বামী বিবেকানন্দ ওয়ান্টেড ইউনিটি অ্যামং অল রিলিজিয়ান্স, হি স্পোক অ্যাবাউট ইট ইন 1893 অ্যাট শিকাগো। তাহলে কোথায় বলেছিল? শিকাগোতে, তাই তো? তাহলে এটা আমরা কি করে লিখবো? একদম সোজা। আমরা কঠিন করে শিখলেই কঠিন লাগে, নইলে খুব সোজা। এই প্রশ্নটা কার বিষয়ে বলছে? সাবজেক্টটা কি? বিবেকানন্দের বিষয়। তাহলে লিখে দেবো আমরা স্বামী বিবেকানন্দ। আচ্ছা, এবারে কি আছে দেখো বাবা, ডিড আছে। আমি বারবার সবাইকে একটা কথাই বলি, যদি প্রশ্নপত্রে ডিড থাকে তাহলে এই প্রশ্নের যে ভার্বটা সেটা আমাদের পাস্ট টেন্সে চেঞ্জ হয়ে যায়। তাহলে আমাদের ভার্ব কোনটা? এইটা। স্পিকের পাস্ট টেন্স কি? ডিড আছে বলে হয়ে যাবে স্পোক। আচ্ছা, তারপর যা আছে দেখে দেখে লিখবো। স্পোক about unity in all religions। আচ্ছা, কোথায় বলেছিল? শিকাগোতে, at শিকাগো। চিকাগো, কথাটা চিকাগো না, কথা লেখার সময় আমরা চিকাগো লিখি, কিন্তু মুখে বলার সময় আমরা লিখি শিকাগো। মুখে বলার সময় আমরা বলি শিকাগো। তাহলে সেকেন্ড প্রশ্ন হলো। থার্ড প্রশ্ন, এটা তো আরো সোজা। হু স্টার্টেড দ্য রক্ষাবন্ধন? দেখ, হু স্টার্টেড দ্য রক্ষাবন্ধন, কে রক্ষাবন্ধন উৎসব স্টার্ট করেছিল? অ্যাজ এ ফেস্টিভ্যাল অফ ব্রাদারহুড, ভ্রাতৃত্ববোধের উৎসব হিসেবে কে এই রক্ষাবন্ধন শুরু করেছিল? কে শুরু করেছিল রক্ষাবন্ধন? আমরা তো পড়লাম রবীন্দ্রনাথ টেগর, পড়লাম তো। তাহলে লিখে দেবো, খুব সোজা। যদি প্রশ্নপত্রে কোনোদিন দেখো যে হু দিয়ে প্রশ্ন আছে, একদম সোজা। কি করবে বাবা? আমি বলে দিচ্ছি, দেখো শিখে নাও। এই হু এর জায়গায় উত্তরটা বসাবো, ঠিক হু এর পর থেকে যা আছে দেখে দেখে বসিয়ে দেবো। কেমন? কে করেছিল? রবীন্দ্রনাথ টেগর, তাই তো? তাহলে লিখবো রবিন, RABIN, রবীন্দ্র, DRA, নাথ, রবীন্দ্রনাথ। আচ্ছা, আটটা বড় হাতের, আর টাইটেলের টিটা বড় হাতের, টেগর, রবীন্দ্রনাথ টেগর। তারপর যা আছে স্টার্টেড দ্য রক্ষাবন্ধন উৎসব অ্যাজ এ ব্রাদারহুড, একদম ডিটো লিখে দেবো। আমি লিখেই দিচ্ছি, started brotherhood। তাই তো? ও আচ্ছা, আমি প্রশ্নপত্রে এখানটা ভুল লিখেছি না, সরি সরি সরি, এখানে আর হবে না, সরি, আমার গন্ডগোল হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, এবার ব্রাদারহুড। ওকে, তাহলে রবীন্দ্রনাথ টেগর স্টার্টেড দ্য রক্ষাবন্ধন অ্যাজ এ ফেস্টিভ্যাল অফ ব্রাদারহুড। খালি আমরা কি মুখস্থ রাখবো? রবীন্দ্রনাথটা, এইটুকুনি হয়ে গেল। আচ্ছা, তারপরে এটাও সোজা। হাউ ডিড দ্য থ্রি গ্রেট মেন বিকেম ইমমর্টাল? কিভাবে সেই তিনজন মানুষ অমর হয়ে আছে বা অমর হয়ে গেলেন? কিভাবে আছে দেখো, আমরা লাস্ট লাইনে পড়েছি, একদম লাস্ট লাইনে, দিস থ্রি গ্রেট মেন হ্যাভ বিকাম ইমমর্টাল ফর দেয়ার থটস অ্যান্ড ওয়ার্কস। পড়েছি তো? পড়েছি তো? তাহলে এইটাই আমাদের উত্তর হবে। তাহলে কিভাবে লিখবো? একদম সোজা, সেম টু সেম আগে সি এর প্রশ্নটার মতনই। তাহলে সি এর প্রশ্ন যেভাবে শুরু করেছি সেভাবে শুরু করব। সাবজেক্ট কে বাবা এখানে কার বিষয়ে বলা হচ্ছে? দা থ্রি গ্রেট মেন। তাহলে লিখে দেবো আমরা এখানে দা থ্রি গ্রেট মেন। আচ্ছা, এবার ভার্ব কোনটা? ভার্ব সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব না থাকলে সবসময় মেন ভার্বই বসে, এইটা হচ্ছে মেন ভার্ব, তাই তো? তাহলে এখানে ডিড আছে, তাহলে আগের প্রশ্ন অনুসারে কি হয়ে যাবে? মেন ভার্বটার পাস্ট ফর্ম হয়ে যাবে। তাহলে বিকামটার কি হবে? বিকেম।
বিকেম, আচ্ছা যা আছে দেখে দেখে বসাবো। ইমমর্টাল লিখলাম, ইমমর্টাল। তারপরে বইয়ে এখানে কি ঘরে ইমমর্টাল লেখা হয়ে গেছে, এখানেও বইতে ইমমর্টাল লেখা হয়ে গেছে। তারপর থেকে শূন্য স্থান পূরণের মতন ফর দেয়ার থটস অ্যান্ড ওয়ার্কস, তাই তো? হ্যাঁ, ফর দেয়ার থটস অ্যান্ড ওয়ার্কস। তাহলে কি লিখলাম? দ্য থ্রি গ্রেট মেন বিকেম ইমমর্টাল ফর দেয়ার থটস অ্যান্ড ওয়ার্কস। আমরা কি মুখস্থ করলাম বাবা কিছু? মুখস্থ করেছি? মুখস্থ কিছু না, বুদ্ধি খাটিয়েছি। ডি আছে বলে এখানটা চেঞ্জ হয়েছে। এইটুকুনি কি করলাম? এইটুকুনি আমরা বই দেখে লিখে নিলাম। মুখস্থ করলাম, বই দেখে তো লিখলাম। এইখানে কি এইটুকুনি খালি আমরা মুখস্থ করেছি, কে করেছে? বাদ বাকি যা আছে দেখে দেখে লিখে দিয়েছি। হুই দিয়ে ঠাই হয়। হোয়ার, তাহলে কি এখানে সাবজেক্ট লিখেছি, ডিড আছে বলে স্পিকটা স্পোক হয়ে গেছে। বাদ বাকি যা আছে দেখে দেখে লিখলাম। লাস্টে কি খালি অ্যাট শিকাগো খালি মুখস্থ করে লিখেছি। আচ্ছা, প্রথম প্রশ্ন মেনশন দ্য আইডিয়াস, আইডিয়া গুলোকে লিখতে বলেছে। তাহলে আমরা প্রথমেই আইডিয়া গুলোকে লিখে দিলাম এতটা অবধি। তারপরে দ্যাটটা, বাবা দ্যাট কেন লিখিনি স্যার? দ্যাটটা কি? যে। তাহলে কি বলেছে প্রশ্নটা? কি আইডিয়া গুলোকে বলো যেটা। তাহলে আমরা উত্তরে আইডিয়া গুলোকে লিখবো, যেটা লিখবো এই এই আইডিয়া গুলো যেটা, এরকম করে বলবো? দরকার নেই। আমরা আইডিয়া গুলোকে লিখলাম, তারপরে ভার্বটাকে, এটা তো সাবজেক্ট হয়ে গেল এতটা, এবারে ভার্বটা বসিয়ে দিয়ে বাদ বাকি যা আছে দেখে দেখে লিখে দিলাম। বুঝতে পারলে? কোনো অসুবিধা আছে? আচ্ছা, চলো আমরা পরবর্তী অ্যাক্টিভিটিতে যাই। এবারে আমরা করব অ্যাক্টিভিটি নাম্বার 6। একদম সোজা। কি বলেছে দেখো, ইনসার্ট সুটেবল পাংচুয়েশন মার্কস ইন দ্য ফলোইং প্যাসেজ, ওয়ান ইজ ডান ফর ইউ। আচ্ছা, এখানে ফুল স্টপ দিয়েছে, এখানে ফুল স্টপ দিয়েছে, কারণ ব্যাকেট ছিল। চলো তাহলে কি বলছে দেখো, পাংচুয়েশন মার্কসটা কি বাবা? পাংচুয়েশন মার্কস হচ্ছে জ্যোতি চিহ্ন। মানে দেখবে তুমি বাংলায় দাড়ি, কমা, সেমিকোলন দাও, ড্যাশ দাও তো, এগুলোকে পাংচুয়েশন মার্কস বলা হয়। যেমন ধরো কোনো ধরো বিবৃতিমূলক বাক্য, হ্যাঁ বা না সূচক যে বাক্যগুলো হয়, তুমি কাজটা করো, হ্যাঁ করি, কিভাবে করো, এই টুকটাক প্রশ্ন। যেমন রাম বনে ফুল পাড়ে, ঠিক আছে, এরকম সে স্কুলে যায়, এরকম। তাহলে সেগুলো পরে কি বসাই? সেগুলো পরে আমরা বাবা বোদে চিহ্ন বসাই, তাই তো? যেগুলো প্রশ্ন করা হয়, এই তুমি কি স্কুলে যাও, তোমার নাম কি, তাহলে প্রশ্ন হচ্ছে, তাহলে প্রশ্নবোধক হলে কি করে? কাস্তের তলায় বোদে বসাই, তাই তো? যদি ওরে বাপরে উফ কি দারুণ দেখতে গাড়িটা, যদি এরকম হয় তাহলে কি বসাই? আমরা ল্যাংচার তলায় বোদে বসাই, বিস্ময়বোধক বাক্য, তাই তো? এগুলো বসাই তো। যদি আমাদের মানে কথার মাঝে একটুখানি থামতে হয়, যে আচ্ছা থামলাম, তাহলে এই হালকা থামলে কি ইউজ করি আমরা? এরকম শাহরুখ খানের নাক বানাই দিই, মানে কমা, তাই তো? ধরো ধরো গল্পের মধ্যে কারোর বাক্য বা কারোর কোনো বলা কথাটাকে, সেটাকে আমরা ডাইরেক্টলি গল্পে লিখছি, তাহলে কিভাবে লিখবো? আমরা ডবল ইনভার্টেড কমা ব্যবহার করি, তাই তো? শাহরুখ খান বলেছে ও আজকে বিরিয়ানি খাবে না, তাহলে যে ও আজকে বিরিয়ানি খাবে না এটা তো শাহরুখ খানের বলা, কিন্তু কথাটা তো তুমি বলছো, তাহলে কি আমরা ডবল ইনভার্টেড কমা ইউজ করি, তাই তো? এগুলো ইউজ করে আমাদের করতে হবে। একদম সোজা দেখো। আচ্ছা শিখে রাখো, এই যে ফুল স্টপ, এই ফুল স্টপ কোথায় বসে? এই ফুল স্টপ বসে সবসময় বড় হাতের অক্ষরের আগে, তাই তো? আমরা কি জানি ইংরেজিতে কোনো লেটার বা কোনো সেন্টেন্স শুরু হলে সেটা বড় হাতের অক্ষর দিয়ে শুরু হয়, তাই তো? আর শেষ হয় ফুল স্টপ দিয়ে, তাই তো? যদি বিবৃতিমূলক বাক্য হয়। তাই যদি দেখো ওয়ান ডে, দেখো প্রথম অক্ষরটা বড় হাতের আছে, এটাও কিন্তু একটা পাংচুয়েশন মার্কস, বড় হাতের অক্ষরটা। আচ্ছা, এ ম্যান ওয়েন্ট টু দ্য মার্কেট, দেখো ফুল স্টপ বলছে একদিন একটি মানুষ মার্কেটে গেল, দেখো এটা দেখো বড় হাতের অক্ষর দিয়ে শুরু হয়েছে হিটা, তাই তো? তাহলে নিশ্চয়ই এর আগে ফুল স্টপ আছে, ফুল স্টপ দিয়েছি। আচ্ছা, এটা বিবৃতিমূলক বাক্য। হি বট, সে কিনলো, এ বক্স, এ ব্যাট, এ বল অ্যান্ড এ পেন ফ্রম দ্য মার্কেট। তাহলে দেখো আমি কিন্তু বারবার থামলাম, এ বক্স, এ ব্যাট, তাই তো? দেখো মাঝে মাঝে থামছি, আমি কি একদম এ বক্স,
এ ব্যাট, এরকম করছি কি এ বক্স হালকা থামলাম, আবার এ ব্যাট, তাহলে হালকা হালকা থামছি, তাই তো? তাহলে হালকা থামলে আমরা কি ইউজ করি? শাহরুখ খানের নাক। তাহলে এই আচ্ছা, অ্যান্ড দে পেন ফ্রম দ্য মার্কেট হয়ে গেল, দেখো ফুল স্টপ। আচ্ছা আচ্ছা, আবার ফুল স্টপ বড় হাতের অক্ষর দিয়ে হিজ ব্যাগ বিকেম হেভি। আচ্ছা, তার ব্যাগ কি? তার ব্যাগ ভারী হয়ে গেল। তার ব্যাগ ভারী হয়ে গেল, এটা কি কিছু বোঝাচ্ছে? কোনো আদেশ, অনুজ্ঞা, প্রশ্ন, অবাক কিছু বোঝাচ্ছে? তার ব্যাগ ভারী হয়ে গেল, তাই তো? তাহলে বিবৃতিমূলক বাক্য। তাহলে বিবৃতিমূলক বাক্যের শেষে কি হয়? ফুল স্টপ হয়। প্লাস দেখো এর প্রথম অক্ষরটা দেখো বড় হাতের, তাই তো? তাহলে বড় হাতের আগে কি হবে? বিবৃতিমূলক বাক্য হলে ফুল স্টপ হবে। আচ্ছা, তারপর বলছে ডু ইউ নো হোয়াট হি ডিড দেন? তুমি কি জানো তারপর সে কি করেছে? কি করছে? প্রশ্ন করছে। তাহলে প্রশ্ন হলে কি দিয়ে শেষ হয়? কাস্তের তলায় বোদে, জিজ্ঞাসা চিহ্ন। আচ্ছা, তারপরে হি সেইড টু এ হর্স, সে একটা ঘোড়াকে বলল প্লিজ শেয়ার মাই লোড, আমার লোডটাকে বহন করুন। ইট ইজ টু হেভি ফর মি, এটা আমার জন্য খুব ভারী। তাহলে দেখো হি সেইড টু এ হর্স, সে একটা ঘোড়াকে বলল, তাই তো? আমি কি হট করে থেমে যাচ্ছি? সে একটা ঘোড়াকে বলল, তাই তো? প্লিজ শেয়ার মাই লোড, প্লিজ আমার লোডটাকে একটু বহন করুন, আমার লোডটা একটু ভাগ করে নিন। তাহলে কি আমি একদম থেমে যাচ্ছি? না, আমরা হালকা থামছি। তাহলে হালকা থামলে কি? কমা। আচ্ছা, প্লিজ শেয়ার মাই লোড, আমার একটি লোডটাকে বহন করুন, তাই তো? তাহলে এটা কি নর্মাল? কি নর্মাল একটা অনুরোধমূলক বাক্য। তাহলে অনুরোধ বাক্যের শেষে কি হয়? ফুল স্টপ। তারপরে দেখো বড় হাতের অক্ষরটা আছে, ফুল স্টপ হবে। আচ্ছা, ইট ইজ টু হেভি ফর মি, এটা আমার জন্য খুবই ভারী, তাই তো? তাহলে এটা আমার জন্য খুব ভারী, এটাও তো বিবৃতিমূলক বাক্য, তাই তো? তাহলে এটা কি হবে? এখানে ফুল স্টপ। আচ্ছা, এবারে দেখো দুটো ড্যাশ দেখো ফাঁকা রয়ে গেল, এখানে কি হয় বলো তো? ভালো করে বুঝবে। এখানে দেখো ঘোড়াটা বলছে যে ওই ঘোড়া বলছে, ওই লোকটা ঘোড়াকে বলছে যে আমার এই ওজনটাকে তুমি একটু বহন করো। দেখো লোকটা যেটা বলছে সেটা আমরা সরাসরি বলছি, তাই তো? তাহলে আমরা ওর বলা কথাটাকে আমরা বলছি, তাহলে তখন আমাদের ডবল ইনভার্টেড কমা ইউজ করতে হয়, অর্থাৎ এই যে এইটা, তাই তো? তাহলে এইখানে একটা শুরু করব, আবার শেষ করব এইখানে, ঠিক আছে? বুঝতে পারলে? আচ্ছা, তারপরটা দ্য হর্স রিপ্লাইড, সেই ঘোড়াটা উত্তর দিল। দেখো এখানেও হালকা থামছি, তাহলে কি? কমা। আচ্ছা, ইট ইজ ইয়োর লোড, এটা হয় তোমার লোড, বিবৃতিমূলক বাক্য। প্লাস দেখো প্লাস, তারপর একটা বড় হাতের অক্ষর, তাহলে কি হবে? ফুল স্টপ। আচ্ছা, ডোন্ট আস্ক মি টু শেয়ার ইট, আমাকে বলবে না এটাকে শেয়ার করতে, ভাগ করে নিতে। তাহলে কি এটা অর্ডার দিচ্ছে? তাহলে অর্ডার দেওয়া বাক্য, লাস্টে কি? ফুল স্টপ হয়। এবার দেখো সেম টু সেম আবার দুটো ঘর ফাঁকা রয়ে গেছে। দেখো এখানটা ঘোড়া বলছে এটা হয় তোমার লোড, আমাকে এটা বহন করার কথা বা ভাগ করে নেওয়ার কথা একদম বলবে না, তাই তো? তাহলে এই কথাটা ঘোড়া বলছে, ওই ঘোড়ার কথাটাকে আমরা বলছি, তাই তো? তাহলে একই জিনিস রিপিট হচ্ছে না? ঘোড়া যেটা বলছে সেটাই আমরা বলছি, তাই তো? ঘোড়ার কথাটাকেই বলছি, আমরা কি নিজের মতন কথা বলছি না, ঘোড়ার কথাটাকে আমরা বলছি। তাহলে এখানটা কি? এখানটা ইনভাইটেড কমা হবে। তাহলে এখানেও ইনভাইটেড কমা, এখানেও ইনভাইটেড কমা, এটা শুরু হলো এটাতে শেষ হলো। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। চলো পরবর্তী অ্যাক্টিভিটিতে আমরা যাই। আচ্ছা, দেখে নাও আজকে লাস্ট অ্যাক্টিভিটি, ঠিক আছে? অ্যাক্টিভিটি কি বলছে? 7, কোথায় গেল? এই যে লেটস ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস গিভেন ইন দ্য বক্স। এটাকে বলে WH ওয়ার্ড দিয়ে শূন্যস্থান পূরণ করা। কি বললাম? WH ওয়ার্ড দিয়ে শূন্যস্থান পূরণ করা। তোমাদের হেল্প বক্সে কতগুলো WH ওয়ার্ড দিয়ে দিচ্ছি, এগুলোর সাহায্যে তোমাদের শূন্যস্থান পূরণ করতে হবে, ঠিক আছে? বইতে এই টাইপের মানে প্রশ্নপত্রে এই টাইপের দিতে পারে, অথবা শুধুমাত্র ড্যাশ দিয়েও দিতে পারে, ওই মধ্যে দুটোই ভালো করে শিখে নেবে। আমি নাম মানেগুলো বলে দিচ্ছি। হু মানে কি? হু মানে হচ্ছে কে, হু মানে কে। হোয়েন মানে হচ্ছে কখন, মানে কখন। হোয়াট মানে কি। আচ্ছা, ওয়্যার মানে কোথায়, ঠিক আছে? ওয়্যার মানে কোথায়। তাহলে কি বলেছে আমাদের? আমাদের বলেছে প্রথমটা যে ড্যাশ ডু ইউ প্লে উইথ ইউর ফ্রেন্ডস। আচ্ছা, ড্যাশ ডু ইউ প্লে উইথ ইউর ফ্রেন্ডস, এখানে কোনটা বসতে পারে? কি করে বুঝবে? দেখো উত্তরটা পড়ো। আই প্লে উইথ মাই ফ্রেন্ডস ইন দ্য আফটারনুন, আমি আমার বন্ধুর সঙ্গে আফটারনুন বিকেলবেলা অথবা দুপুরবেলায় খেলি। যাই বলবে, আফটারনুন বলতে কেউ দুপুরবেলা বলে, কেউ বিকেলবেলা বলে, অসুবিধা নেই, বিকেলবেলায় বললাম। আমি আমার বন্ধুর সঙ্গে বিকেলবেলায় খেলি। তাহলে এখানে উত্তর যদি তাহলে প্রশ্ন কি হতে পারে? বলো বলো বলো। দেখো যেটা উত্তরে আছে,
বাদ বাকি প্রশ্নও আছে, তাহলে প্রশ্নের সঙ্গে উত্তরে যেটুকু মিলছে তার বাদ দিয়ে করো। বলো, দেখো দেখো তুমি বলো, দেখো ইউ প্লে, ইউ মানে কি তুমি, তাহলে আই প্লে উইথ মাই ফ্রেন্ডস, আমি আমার বন্ধুদের সঙ্গে খেলি। কখন? ইন দ্য আফটারনুন। কখন খেলে? ইন দ্য আফটারনুন। তাহলে কখন ইংরেজি কি বাবা? ওয়েন। তাহলে এখানে আমরা কি লিখবো? ওয়েন। দেখো উত্তর, দেখো ওয়েন ডু ইউ প্লে উইথ ইউর ফ্রেন্ডস, উত্তর পাচ্ছি। আই প্লে উইথ মাই ফ্রেন্ডস ইন দ্য আফটারনুন, উত্তর পাচ্ছি। তারপরটা, ড্যাশ ইজ ইউর বেস্ট ফ্রেন্ড, উত্তরে কি দিয়েছে? রামেন ইজ মাই বেস্ট ফ্রেন্ড। রামেন হয় আমার বেস্ট ফ্রেন্ড, সব থেকে কাছের বন্ধু। তাহলে এখানটা কি প্রশ্ন করতে পারি? হ্যাঁ, কে হয় তোমার বেস্ট ফ্রেন্ড? তাহলে হু। হু ইজ ইউর বেস্ট ফ্রেন্ড, কে হয় তোমার বেস্ট ফ্রেন্ড? উত্তর রামেন ইজ মাই বেস্ট ফ্রেন্ড। তারপরে ড্যাশ উইল ইউ গো ইন সামার ভ্যাকেশন, ড্যাশ উইল ইউ গো ইন সামার ভ্যাকেশন, উত্তরে কি দিয়েছে? উই শ্যাল গো টু দার্জিলিং ইন সামার ভ্যাকেশন, আমি দার্জিলিং এর সামার ভ্যাকেশনে ঘুরতে যাব। তাহলে এখানে কি আমরা ইউজ করতে পারি? কি ইউজ করতে পারি বলো বলো বলো? হ্যাঁ ঠিক, হোয়ার, কোথায়। দেখো এবার দেখো উত্তর মিলে গেল। হোয়ার উইল ইউ গো সামার ভ্যাকেশন, তুমি কোথায় যাবে? উত্তরে আমরা যাব দার্জিলিং এ সামার ভ্যাকেশন, উত্তর পাচ্ছি। তারপরটা, ড্যাশ ডিড ইউ হ্যাভ অ্যাজ ইউর টিফিন, উত্তরে কি দিয়েছে? আই হ্যাড ব্রেড অ্যাজ মাই টিফিন, আমি আজকে টিফিনে ব্রেড এনেছি, রুটি এনেছি। তাহলে এখানে কি লিখতে পারি? কি লিখতে পারি বলো? তুমি কি এনেছো, তাই তো? তাহলে হোয়াট, তাহলে কি? তাহলে হোয়াট ডিড ইউ হ্যাভ অ্যাজ ইউর টিফিন, তাহলে উত্তরে কি? আই হ্যাড ব্রেড অ্যাজ মাই টিফিন। বুঝতে পারলে? আমি আমার টিফিনে রুটি এনেছি। তাহলে আশা করি তোমাদের আজকে ভিডিওটা ভালো লেগেছে। তোমরা কতটা বুঝতে পেরেছো তোমরা অবশ্যই তোমরা কমেন্টে জানিও, আর যারা বুঝতে পারোনি তারাও সেটা কমেন্টে জানাবে। আমি তাহলে পরবর্তী ভিডিওতে সেগুলোকে ক্লিয়ার আউট করে দেওয়ার চেষ্টা করবো। আর যারা আমার কাছে ভর্তি হতে চাও, আমি স্ক্রিনে আমার নাম্বার দিয়ে দেবো, সেখান থেকে তোমরা আমার সঙ্গে সরাসরি কন্ট্যাক্ট করে আমার এখানে ভর্তি হতে পারো। আর যদি ভিডিওটাকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করো, এবং কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর ভিডিওটাকে ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তাহলে আজকের দিন এতটাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।